শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে নির্বাপনে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সশস্ত্র বাহিনী। তদন্ত কমিটি গঠন। রাত ৯টা থেকে ফের ফ্লাইট চলাচল শুরু। নেতাকর্মীদের মানুষের আস্থা বিশ্বাসের প্রতীক হতে বললেন তারেক রহমান। এনসিপি সহ সনদ সই না করা দলগুলোকে দূরত্ব কমানোর আহ্বান বিএনপির। গণ অভ্যুত্থানের চেতনা থেকে ছিটকে পড়েছে সনদের স্বাক্ষরকারীরা, বলেছেন নাহিদ। আইনি ভিত্তি স্পষ্ট হলে সই করবে এনসিপি, জানিয়েছেন আক্তার। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দীর্ঘ ৭ ঘন্টা পর গতকাল রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রাত ৯টা থেকে চালু করা হয় বিমানবন্দরের যাত্রী সেবা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। অগ্নিকাণ্ডের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের দীর্ঘ ৭ ঘন্টা লাগাতার চেষ্টার পর রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। ৪ ঘন্টা বন্ধ থাকার পর রাত ৯:৩০টায় পুনরায় চালু করা হয় বিমানবন্দরের যাত্রী সেবা। আমরা আগুন সম্পূর্ণ নিভানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকব। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ডওভার করে আমরা চলে যাব। এর আগে বিমানবন্দরে আগুনের ঘটনায় জরুরি ভিত্তিতে ঢাকামুখী একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে বাধ্য হয়। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির। জানান, একটি অংশে আগুন লাগলেও ঝুঁকিমুক্ত রয়েছে বিমানবন্দর। যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা। ঘন ধোঁয়ায় দীর্ঘক্ষণ কাজ করায় আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত সদস্যদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয় তাদের। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেইগুলিতেই আগুন নিভানোর কাজ করেছি। বিমানবন্দরে আমদানি করা পণ্য মজুদের স্থান কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে, এখন কি পরিমাণ কতটুকু এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি। আমরা জানি দীর্ঘ ৭ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তো বিমানবন্দরের আগুনের সর্বশেষ পরিস্থিতি, এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন, আর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে কিনা সে ব্যাপারে জানাবেন। জি ধন্যবাদ বিপাশা। আপনি জানেন যে আজ কিন্তু দুপুর ২টার পর থেকে যে এই যে কার্গো ভিলেজের যে আমদানিকৃত যে স্থানটা রয়েছে এখানে কিন্তু আসলে আগুন লাগে। তার পরবর্তীতেই কিন্তু আসলে আগুনটা ছড়িয়ে যায় এবং এই যে মালামাল যেখানে আসলে আমদানিকৃত অর্থাৎ বিদেশ থেকে যে মালামাল আনা হয় সেটা কিন্তু আসলে এখানে জড়ো করা হয় এবং এখান থেকে কিন্তু আসলে পুরোটা আগুন। এখন দেখছেন, এখনো যদি আমার পেছনের সাইডটা আমাকে দেখায়, আগুনের ধোঁয়ার যে কুণ্ডুলি সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং আগুন কি পরিমাণ, মানে আগুনের পরিমাণ এতটাই ভয়াবহ ছিল ব্যাপ্তিটা যে এখনো দেখা যাচ্ছে যে ধোঁয়াটা আসলে কিন্তু উপরে উঠছে এবং ফায়ার সার্ভিস কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে যে আসলে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন যে আগুনের যে ব্যাপ্তি অর্থাৎ যে ধোঁয়ার যে কুণ্ডলী সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে। অর্থাৎ ঠিক আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু এর ভিতরে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঠিক কি ধরনের ভয়াবহতা আসলে সেটা কিন্তু আসলে অনুমান করা যায়। অর্থাৎ ৭ ঘন্টা অতিবাহিত হয়ে ৮ ঘন্টা পার হতে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আসলে সে ধোঁয়া কিন্তু আসলে দৃশ্যমান হচ্ছে এবং দেখা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে ধোঁয়া আসলে বের হচ্ছে। এই একটা বিষয় ছিল। পাশাপাশি আপনি জানেন যে এই যে দুপুরের পর থেকে যে যখন অগ্নিকাণ্ড সংঘটিত হয় তারপর থেকেই কিন্তু মোটামুটি বিমান চলাচল বন্ধ ছিল এবং এখন পর্যন্ত কিন্তু আসলে স্বাভাবিক হয়ে গেছে। ৯টা ৬ মিনিটের দিকে কিন্তু আসলে দুবাই থেকে প্রথম বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
প্রথম বিমানটি আসলে ল্যান্ড করে এবং তারপরে থেকে কিন্তু আসলে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে এবং এখন পুনরায় কিন্তু আসলে বিমান আসা যাওয়া করছে আমরা দেখতে পাচ্ছি। এই একটা বিষয় ছিল। পাশাপাশি আপনি জানেন যে ফায়ার সার্ভিসের ডিজি কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদেরকে আসলে ব্রিফ করে জানিয়েছে যে মূলত ছোট ছোট ক্ষোভ ছিল আসলে এই যে কার্গো ভিলেজের মধ্যে ছোট ছোট ক্ষোভ ছিল এবং কিছু খোলা স্থান ছিল, যার ফলে ওখান থেকে কিন্তু আসলে আগুন নির্বাপন করতে আসলে কিন্তু ফায়ার সার্ভিসের হিমশিম খেতে হয়েছে এবং অনেকাংশই বলা যায় যে তারা ব্যর্থ পর্যায়ে চলে গেছে। অনেক চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিস, তারপরেও কিন্তু আসলে যে ছোট ছোট ক্ষোভ এবং এই ধরনের আগুনের কুণ্ডুলি এতটাই বেশি ছিল, যার ফলে আসলে কিন্তু ফায়ার সার্ভিস চেষ্টা করেও কিন্তু দীর্ঘ 7 ঘন্টা পর অবশেষে আসলে আগুন নিয়ন্ত্রণে। রাবি, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে রাব্বি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিকে এমনভাবে গড়ে তুলতে চান যেন তার মাধ্যমে প্রত্যেকটি সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রত্যেককে জনগণের সেবক হিসেবে শপথ নেওয়ার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, এটি বিএনপির আগামী রাজনীতির পরিকল্পনা, লক্ষ্য এবং উদ্দেশ্য। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী স্বাস্থ্যসেবার আয়োজন করা হয় বগুড়ার গাবতলীতে, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। এতে লন্ডন থেকে সস্ত্রীক ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি জনগণের জন্য, সেজন্যই জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ। মানুষ মানুষের জন্য এই বিষয়টি বিবেচনা রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কাজ শুরু হয় জানিয়ে তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের প্রতি বেশ কিছু পরামর্শ দেন। আমরা রাজনীতিটিকে আজ এমনভাবে গড়ে তুলি যাতে আমাদের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের এলাকার প্রত্যেকটি যেই এলাকায় আছে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সাধারণ মানুষের পাশে, যাতে করে আমরা তাদের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতে পারি। অর্থাৎ আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। বিএনপির প্রত্যেকটা কর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। তারেক রহমান জানান, বিএনপি দেশের মানুষকে ভালো রাখতে চায়, তাদের জন্য কাজ করতে চায়। আমরা আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছি যে সরকার ইনশাল্লাহ মানুষের সমর্থনে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের, আমরা যেরকম বলেছি এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড দিব, কারণ আমরা চাই দেশের মা বোনদেরকে, এবং এই ফ্যামিলি কার্ডের মালিক হবে একটি কার্ড দিব আমরা সকল দেশ সরকারের পক্ষ থেকে, প্রত্যেক পরিবারের মা যে থাকবে তার হাতে আমরা দেব, যাতে ধীরে ধীরে সেই মা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা যেরকম কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মার্স কার্ড দেব, ঠিক এই একইভাবে আপনাদের সামনে আমি যে চিকিৎসার যে বিষয়টি সেটি সংক্ষেপে আমি দুইটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান মেডিকেল ক্যাম্পে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি, কিন্তু আর্তমানবতার সেবায় আমরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারি। এই সংকল্প নিয়ে গত 26টি বছর ধরে এগিয়ে চলেছে এই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের মানবতা, আত্মত্যাগ অকল্পনীয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বগুড়ার গাবতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ঢাকা ও বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় 7,000 রোগীকে মেডিসিন, কার্ডিওলজি, গাইনি, চক্ষুসহ সব ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। সেই সাথে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। ছোটখাটো মতভেদ ভুলে জুলাই সনদে স্বাক্ষরের মতো আগামী নির্বাচন আয়োজনেও সব রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদে কয়েকটি দলের সই না করলেও প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে। শনিবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শুভ মাহফুজের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর পানি ভবনের সাধারণ সভা ও সম্মেলন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
শ্রমিক দল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে দেশ উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবে নাকি অন্য দিকে যাবে। জুলাই সনদে স্বাক্ষরের মতো জাতীয় নির্বাচন আয়োজনেও সব রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা দূরত্ব আছে সেগুলো দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনের প্রতি করি, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন। এদিকে জিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এ সময় এনসিপি সহ কয়েকটি দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়ে কথা বলেন তিনি। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে, এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। আর গণতন্ত্রের মধ্যে তো সবাই একমত হবে এমন তো নয়, সেটা উন্মুক্ত আছে, ভিন্ন মত থাকতেই পারে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের ব্যানারে সন্ত্রাসীরা সুযোগ বুঝে ঝামেলা করেছে বলেও অভিযোগ করেন সালাহ উদ্দিন আহমেদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রায়নের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ ও অর্থনৈতিক কাঠামোতে নানামুখী নিয়ন্ত্রণ থাকলে অনিয়ম ও দুর্নীতি বাড়ে। রাজধানীতে শনিবার এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারে বক্তারা বলেন, দেশে কর্মসংস্থান মহাঘাটতি ও বিনিয়োগ খরা চলছে। বলেন, ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা বাস্তবায়নে কর্মপরিকল্পনা, অর্থ ও সক্ষমতা আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোকে। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। বাংলাদেশের নীতি, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সেমিনারের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS। আমাদের কিন্তু ইনভেস্টমেন্টের যে সেমিনারে অর্থনীতি বিশেষজ্ঞরা বলেন, শিক্ষা খাতে বেহাল অবস্থা ও দক্ষ মানবসম্পদ তৈরি না হওয়া নেতিবাচক প্রভাব তৈরি করছে। বলেন, রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষায় নজর দিতে হবে। আমাদের শিক্ষা খাত সম্পূর্ণ একটা বেহাল অবস্থায় আছে। জীবিকা এবং কর্মসংস্থান হচ্ছে সবচেয়ে বড় চাহিদা, এবং এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু একটা, আমি বলবো, একটা এমপ্লয়মেন্ট ইমার্জেন্সি চলছে। এই সংস্কার, এই ঐক্যমত্য, অর্থনৈতিক ঐক্যমত্যকে বাস্তবায়ন করতে হলে রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ, এবং রাজনীতি যদি ঠিক না থাকে, অর্থনীতি আবার ঠিক থাকে না। সেমিনারে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, অর্থনীতির গতিশীলতায় সবাইকে যুক্ত করতে হবে। রপ্তানি খাতের বহুমুখীকরণ ও সহায়তার আওতা বাড়ানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বলেন, অর্থনীতিকে সুরক্ষা দিতে কাজ চলমান আছে, সেটির ধারাবাহিকতা ধরে রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমাদের স্লোগান, বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। আপনি মুখে বললে তো হবে না, স্কিল ডেভেলপমেন্টও পয়সা দিতে হবে, সব জায়গায় পয়সা দিতে হবে। এই বিনিয়োগটা আমরা করার জন্য প্রত্যয় আমরা দিয়েছি আপ টু 5% অন হেলথে, আপ টু 5% অফ স্বাস্থ্য সেবা, শিক্ষা খাতে। একটা হচ্ছে 1 কোটি এমপ্লয়মেন্টের কথা আমরা বলেছি 18 মাসে। নতজানু পররাষ্ট্রনীতি, নতজানু এই সমস্ত নীতি আমাদেরকে অর্থনৈতিকভাবে উন্নত হলেও আমরা আসলে সাস্টেন করতে পারবো না। এই জন্য এই সাহসী পরিকল্পনা নিতে হবে। আমাদের সবচেয়ে বড় বাধা আমি মনে করি মিশনের মধ্যে একটা যে আমাদের ট্যাক্স সিস্টেম ইজ কমপ্লিটলি ক্রুকেড ট্যাক্স সিস্টেম। এটা কোনো সিস্টেমই নেই। এইটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা এটা নিচ্ছি এটাকে রেশনালাইজ করার জন্য। অর্থনীতির কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিতে অটোমেশনের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। স্কিল প্রবলেম সলভ করবে। আমরা রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি নয়, জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোই গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে পড়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন,
জুলাই সনদ বাস্তবায়ন এর আইনি ভিত্তির বিষয়টি স্পষ্ট হলেই তাতে স্বাক্ষর করবে এনসিপি। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন নাবিদ জাহাঙ্গীর। দীর্ঘদিন ধরে জুলাই সনদের দাবি জানিয়ে আসলেও শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। শনিবার এ বিষয়ে তাদের অবস্থান জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির নেতারা। লিখিত বক্তব্যে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তির বিষয়টি স্পষ্ট হলে তাতে স্বাক্ষর করবে এনসিপি। গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় স্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নিয়ে জাতীয় রাজনীতি থেকে পিছিয়ে পড়েনি এনসিপি, বরং যারা অংশ নিয়েছে তারাই গণ অভ্যুত্থান থেকে দূরে সরে এসেছে। অন্য যেই দলগুলা স্বাক্ষর করেনি তাদের ভিন্ন দাবি রয়েছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক সংশ্লিষ্ট বা দাবিরও কোনো মিল নেই। জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বরং দেখি, যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল, গণ অভ্যুত্থানকে, জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেটবন্দি করেছিল, আমরা এবার সেটা হতে দিব না। এ সময় জুলাই আহত যোদ্ধাদের ফেসিবাদের দোসর বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সমালোচনা করেন নাহিদ ইসলাম। হয়তো তিনি ভুলবশত, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী, যার হাত কাটা গিয়েছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। এছাড়া এনসিপিকে শাপলা প্রতীক দেয়া নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানেরও সমালোচনা করেন এনসিপির নেতারা। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যদি আইন অনুযায়ী পরিচালিত না হয়, তারা যদি গায়ের জোরে বা অন্য কারো প্রেসক্রিপশনে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সরকার ও জামায়াতের ছায়া থেকে বের হতে এনসিপি জুলাই সনদ সই করেনি বলে মনে করেন বিশ্লেষকরা। দলটি শেষ পর্যন্ত সনদে সই করবে বলেও মনে করেন তারা। বলেন, রাজনৈতিক ইচ্ছা ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না। ৭১-এর স্বাধীনতার ইশতেহারের মতো জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে পরবর্তী সংসদ অনুমোদন দেবে বলে আশা করেন তারা। রিপোর্ট ইমরুল কায়েসের। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে শুক্রবার সই হয়েছে জুলাই সনদ। বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল এতে সই করেছে, তবে সই করেনি এনসিপি সহ 4টি বাম দল। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়ে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে একমত হয়েছে। সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সই করা জুলাই সনদ আগামীর গতিপথ নির্ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। সনদে এনসিপির সই না করাকে কিছুটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তারা। মনে হয় একটা দিক লাভ হয়েছে এনসিপির, যে এনসিপির বিরুদ্ধে যে একটা ট্যাগিং ছিল, যে এই সরকারের একটা শ্যাডো, মানে তাদেরই সরকার, কিংবা জামাত ইসলামের সঙ্গে তাকে যে ট্যাগ করে দেওয়ার যে একটা একটা সন্দেহের সৃষ্টি কিংবা অভিযোগের অবস্থা তৈরি হয়েছিল, সেই দিক থেকে মনে হয় এনসিপি যদি এটা কাটিয়ে উঠে তার স্বকীয়তা অর্জন করতে পারে, এই দিকটাই কেবলমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যা বলে মনে হয়। সময় আছে তো, এখনও হয়তো সিগনেচার করবে না যে তা না, বাট এইটা তারা এখন রাজনৈতিক কাজে তারা ব্যবহার করতে পারবে। জুলাই অভ্যুত্থানে একটি বড় একটি ভূমিকা পালন করেছে এখন যারা এনসিপি নেতৃত্ব দিচ্ছে। সো ওনাদের অনেক রাগ অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু ওনাদের দাবিগুলো যিনি এই জুলাই সনদ যিনি ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন যে আমরা 31 তারিখ পর্যন্ত তো এই কমিটি আছে। সো এটি বাস্তবায়নের জন্য যাদের আরও নতুন করে ইনক্লুড করা দরকার তারাও কিন্তু ইনক্লুড করতে পারবে। সো আমার মনে হয় না এটা কোনো ধরনের মতবিরোধ সৃষ্টি হবে, এটা দশা কেটে যাবে। ভবিষ্যতে স্বৈরতন্ত্র ঠেকাতে রাজনৈতিক দল এবং শীর্ষ নেতাদের ঐকান্তিক ইচ্ছাকে জরুরি বলছেন বিশ্লেষকরা। স্বৈরতন্ত্রের কথা কি কখনো কনস্টিটিউশনে থাকে? তাহলে এই বিষয়টা তো কনস্টিটিউশনে ধারণ করা হবে ভবিষ্যতে। রাজনৈতিক সদিচ্ছা না থাকে
জনগণের প্রতি যদি দায়বদ্ধতা তৈরি না হয়, তাহলে কেবলমাত্র এই সমস্ত চুক্তি দিয়ে, সাংবিধানিক খুব কঠোরতা দিয়ে আপনি এক ধরনের গণতন্ত্রহীনতা রোধ করবেন, এগুলো রোমান্টিক এক্সপেকটেশন। যারা মানে ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারাই তো এটা স্বাক্ষর করেছে। সো তারা তো কমিটমেন্ট আছে, মানুষের কাছে একটা কমিটমেন্ট দেওয়া আছে, সেই কমিটমেন্ট ভঙ্গ করার দুঃসাহস কেউ দেখাবে বলে আমি মনে করি না। জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করে ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি তাগিদ বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবি দ্রুত মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পূর্ব নির্ধারিত কালো পতাকা মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলটি দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কদমফোয়ারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা বলেন 20% বাড়ি ভাড়ার দাবিতে অনড় থাকবেন তারা। এর আগে বৃহস্পতিবার আলোচনার পর অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 5% ন্যূনতম 2000 টাকা দেওয়ার প্রস্তাব দিলে তারা সেটা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষকরা বলেছেন এখন থেকে 10% দিতে হবে, সামনের বছর 10% দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরাম বিভিন্ন অংশীজনদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে সেলিমা রহমান বলেন একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রান্তিক এলাকার লোকজন ধর্মভীরু, তাই তাদের বিভ্রান্তি কাটাতে বিএনপি নেতাকর্মীদের সাধারণ মানুষকে বোঝাতে হবে। বিএনপি নারী বান্ধব দল উল্লেখ করে আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে নারীদেরই এগিয়ে আসতে হবে বলে জানান সেলিমা রহমান। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিইউএফটি এর ফল সেমিস্টার 2025-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের বরণে অনুষ্ঠান হয়েছে। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান। তিনি বিশেষ অতিথি ছিলেন বিকেএমই এর চেয়ারম্যান মোহাম্মদ হাতিম ও বিটিএমই এর চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। আরও বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা। সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে নির্বাপনে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সশস্ত্র বাহিনী। তদন্ত কমিটি গঠন, রাত 9টা থেকে ফের ফ্লাইট চলাচল শুরু। নেতাকর্মীদের মানুষের আস্থা বিশ্বাসের প্রতীক হতে বললেন তারেক রহমান। এনসিপি সহ সনদ সই না করা দলগুলোকে দূরত্ব কমানোর আহ্বান বিএনপির। গণ অভ্যুত্থানের চেতনা থেকে ছিটকে পড়েছে সনদের স্বাক্ষরকারীরা, বলেছেন নাহিদ। আইনি ভিত্তি স্পষ্ট হলে সই করবে এনসিপি, জানিয়েছেন আক্তার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।